স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। শুরুই তো এই চলুন জেনে নিয়ে কি থাকছে আজকের সংবাদ যুগে। গত কিছুদিন যাবত যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে, এটা প্রতীত শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। তাতে বোঝা যায় যে কারা এই জিনিস করছে এবং এই গোলাপানি যত ইলেকশন দেরি হবে তত গোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে অ্যাসার্ট করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। কোনো ষড়যন্ত্র, কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। জনগণের পাশে, জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে, ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। এবার থাকছে বিস্তারিত। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। সাম্প্রতিক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। যারা নির্বাচন পেছনে ষড়যন্ত্র করছে তাদের সেই চেষ্টা কখনো সফল হবে না। এ সময় অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার নানা বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন তারা। দর্শক, শুরুতেই ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন দেখে নেব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান পতিত হবার ঘটনায় এখনও শোকাহত পুরো দিয়াবাড়ি এলাকা। শুক্রবার বিকেলে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের পরিবারের সাথে সেনানিবাস এলাকায় দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জানান সমবেদনা। এর আগে সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচন যতই বিলম্বিত হবে ততই নানা ধরনের সংকট সৃষ্টি হবে। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে অ্যাসার্ট করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। দুপুরে তুরাগ থানার নয়ানগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজ খবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় খোলা পানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। গত কিছুদিন যাবত যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে, এটা প্রতীত শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। তাতে বোঝা যায় যে কারা এই জিনিস করছে এবং এই গোলাপানি যত ইলেকশন দেরি হবে তত গোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। বিকেলে তুরাগ থানার নিশাতনগর এলাকায় নিহত আরেক শিক্ষার্থী সাদ আবদুল্লার পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে জনগণ। কোনো ষড়যন্ত্র, কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। জনগণের পাশে, জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে, ষড়যন্ত্রকারীরা পরাজিত। এ সময় মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে দলমত নির্বিশেষে হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির নেতারা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। বিএনপি খুব স্পষ্ট করে বলেছে যে সাম্প্রতিক যে ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে এটার সঙ্গে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই এবং একই সঙ্গে নির্বাচন বানচালে একটা ষড়যন্ত্র চলছে, এই অভিযোগও তাদের কাছে ছিল। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি জাতীয় ঐক্য অটুট থাকে তাহলে সব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই জাতীয় ঐক্য কতটুকু অটুট আছে এবং এটা ঠিক এই মুহূর্তে কোন বাস্তবতায় রয়েছে, সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দিচ্ছেন। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছ থেকে একটু শুরুতে স্পষ্ট হতে চাই। প্রথমত, বিএনপি বলছে যে ঘটনাগুলো ঘটছে, একটা অনির্বাচিত সরকার যদি থাকে তাহলে এই ঘটনার প্রেক্ষিতে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ নেবে একটি পক্ষ। একই সঙ্গে এই সরকারের একটা অভিজ্ঞতার অভাব রয়েছে, সমন্বয়হীনতার অভাব বলা হচ্ছে। এই যখন বাস্তবতা, তখন ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটা হয় সেই জায়গায় আপনাদের দিক থেকে এই উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে কিনা এবং জবাবে আসলে কি পেয়েছেন আপনারা?
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ৭১ টেলিভিশনের সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞান সাহেবুল ভাইকে আমার শুভেচ্ছা। আসলে আমরা বিএনপি তো সবসময় চেষ্টা করছি একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যতটুকু একমত হওয়া যায় তার ভিত্তিতে সামনে একটা জাতীয় নির্বাচন হওয়া উচিত। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ১৯৭১ সালে বা ১৯৭০ সালে যে নির্বাচন হয়েছিল, সারা দেশ তখন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তান শাসকের বিরুদ্ধে ছিল। তখনও যে ভোট কাস্ট হয়েছিল, কাস্টিং ভোটের আমি মনে করি নওগাঁ মার্কা যে ভোট পেয়েছিল সেখানে মিনিমাম ১০ থেকে ১৫% ভোট, আমাদের ভোটাররা যায় নাই ভোট কেন্দ্রে, কিন্তু গেলে ভোট দিত, তেমন ভোটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে বাধা দেওয়ার লোক ছিল না। তারপরেও ২৬% মানুষ কিন্তু নৌকার বাইরে ভোট দিয়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধের মানে বাংলাদেশের এরকম তৎকালীন পূর্বাঞ্চল এরকম একটা বিপর্যয়ের অবস্থার মধ্যে ছিল, এরকম একটা নিপীড়ন ছিল, বৈষম্য ছিল, তারপরেও ২৬% মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট কিন্তু নৌকার বাইরে দিয়েছে। আর নৌকা যে ভোটটা পেয়েছে সে বললাম, সেই ভোটটা নৌকা পেয়েছে এক সিটে ভাবে ভোট পেয়েছে, তারপর তো ২৬% মানুষ ভোট কেন্দ্রে যারা গিয়েছিল তারা ভোট দেয়নি নৌকাকে। তারপরে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের সময় এই যে আজকে যারা দ্বিমত পোষণ করে জামাত শিবির রাজাকার যারা আল বদর আল শামস সৃষ্টি যারা করেছিল, তারা কি সেদিন ভোট তো তারা করেছে আলাদা, স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়েছিল তখনও কি তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? তখন তো তারা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে তারা তাল মিলিয়ে বাড়ি ঘর জ্বালানো থেকে শুরু করে বাঙালির নিধন করার যত ধরনের ষড়যন্ত্র ছিল সব ষড়যন্ত্র করেছিল মুসলিম লীগ, জামাত আর অন্যান্য দলগুলি। তো এই ১০০% একমত কোনো সময় হবে না। আমরা এরশাদ বিরোধী আন্দোলন যখন করেছি তখন এরশাদের দলের সাথে আরো কিছু দল ছিল, তারপরেও কিন্তু আমরা ঐক্যমত হয়ে আমরা এরশাদের পতন ঘটিয়েছি। গত ফ্যাসিস্ট সরকার তখন ছিল, গত ৫ অগাস্ট তারা বিদায় নিল, সেখানে কি একমত ছিলাম? ফ্যাসিস্ট একটা সরকার ছিল, তার সাথে তার ১৪ দল ছিল, জাতীয় ২ অংশ ছিল। তো কবে কোথায় পৃথিবীতে ১০০% মোট একমত হয়েছে? আমাদের ধর্মের কথা যদি আমরা চিন্তা করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না, সেখানে কি একমত হতে পেরেছে? তার পরিবার কি একমত হতে পেরেছে? তার চাচা কি একমত হতে পেরেছে? হতে পারে নাই। তা এখানে আমরা কিভাবে পৃথিবীতে কোন দেশে আমরা আজব কথা শুনছি ১০০% একমত? কেন ১০০% একমত হওয়া লাগবে? যেগুলি একমত হওয়ার মধ্য দিয়ে একটা জাতীয় নির্বাচন হওয়া সম্ভব, সেটুকু হলেই তো যথেষ্ট। ১০০% একদম পায় করে একটা পরিবারে কি ১০০% মানুষ একসাথে থাকে? তারা কি ঐক্যমত পোষণ করে? তারা কি ভোট এখানে তারা কি এখানে পরিবারকে একভাবে মেনে নেয়? মেনে নেয় না। এখন নতুন একটা আজব একটা শুনতে যে ১০০% ঐক্যমত হতে হবে, তা না হলে নির্বাচন হবে না। এখানে বিমান দুর্ঘটনা হলো, সেখানে এখানে অনেক পুরাতন একটা ইয়ে নিয়ে এরা চালাচ্ছিল, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এর সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কি আসলো, নির্বাচনের সাথে সম্পর্কটা কি? এবং এই যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটতেছে, তার সাথে নির্বাচন তো কোনো সম্পর্ক নেই। আগে তো ধরেন চৌকর সেনাবাহিনী ছিল, চৌকর র্যাব ছিল, চৌকর বিজিবি ছিল, চৌকর নির্বাচন কমিশন ছিল, চৌকর প্রশাসন সর্বপর্যায়ে ছিল। আমরা সেই বাস্তবতা জানি এবং আপনি খুব চমৎকার করে ব্যাপারটা বললেন যে আসলে মত থাকবে, তার মধ্যে দিয়ে আসলে এগিয়ে যেতে হবে এবং ফ্যাসিস্টদের বিপক্ষে সবাই এক থাকতে হবে। এই জায়গা থেকে একটা নির্বাচনের বাস্তবতা তৈরি করা কতটা চ্যালেঞ্জিং সেটাই আমরা আসলে খুঁজছিলাম। জনাব সাইফুল হক, আপনার কাছে একটু জানতে চাই, মানে বিএনপি তো বটেই, সব রাজনৈতিক দলগুলো একই সুরে বলছে যে জাতীয় ঐক্যের কাছে ষড়যন্ত্রগুলো নস্যাৎ হয়ে যাবে, অর্থাৎ জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে এবং মত থাকবে, মতের অমিল থাকবে, কিন্তু ফ্যাসিস্টের বিপক্ষে সব দলগুলোকে একসাথে থাকতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর বাইরেও ঐক্যমত্য কমিশনের সঙ্গে যখন বৈঠকগুলো হয়, আমরা সারাদিন যখন ফলো করে আমরা দেখতে পাই যে দিন শেষে অনেক বিষয়গুলো কোনোভাবে সমাধানের আওতায় আসছে না। আমরা ওয়াকআউট করতেও দেখেছি, প্রতীকী ওয়াকআউট 10 মিনিটের জন্য। তার মানে বোঝা যাচ্ছে এক ধরনের জায়গা আছে যেখানে আসলে সমাধানটা আসছে না, ঐক্যমত্যে আসছে না। এই বাস্তবতা আসলে জাতীয় ঐক্যের উপরে কোনো প্রভাব পড়তে পারে কিনা, আপনার মূল্যায়নটা আসলে জানতে চাই। কোনো শঙ্কা থাকলে সেটা একটু বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের জাতীয় ঐক্যের যে মূল যে প্রশ্নটা আজকে আপনারা আলোচনার মধ্যে নিয়ে এসেছেন, আমরা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের সময় যে ঐক্যটা গড়ে উঠেছিল
নতুন প্রেক্ষিতে, নতুন বাস্তবতায়, আর সে ঐক্যটা স্বাভাবিকভাবে আগের পর্যায়ে থাকবে না, এটাই হলো বাস্তবতা। কারণ হচ্ছে যে যেহেতু সামনে একটা নির্বাচনের প্রশ্ন আছে, নির্বাচিত জনপ্রতিনিধিত্বের প্রশ্ন আছে, সরকার গঠনের প্রশ্ন আছে, তো রাজনৈতিক দলগুলো পরস্পরের রাজনৈতিক প্রতিযোগী হিসাবে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে, ভিশন থাকবে, কর্মসূচি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেটা আমি দেখছি যে ঐক্যমত কমিশনের ভেতরেও যা আপনি প্রেস ব্রিফিং এ আমাদের নেতৃবৃন্দরা যতটা ভিন্ন মত প্রকাশ করেন, ঐক্যমত কমিশনের আলোচনায় আর যেখানে আমি অধিকাংশ ক্ষেত্রে থাকার চেষ্টা করছি, সেখানে বরঞ্চ অনেক দায়িত্বশীল, অনেক কাছাকাছি, বরঞ্চ পরস্পরের প্রতি অনেক নমনীয়, অনেক শ্রদ্ধাশীল আচরণ আমি লক্ষ্য করছি। আবার প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের হচ্ছে আলোচনা হয়েছে, কিন্তু সাধারণভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন প্রশ্নে পার্থক্য থাকলেও বড় দাগের একটা সমঝোতা, একটা বোঝাপড়া, একটা ঐক্যের জায়গাটা কিন্তু আছে। এটা হচ্ছে এই জায়গা থেকে যে আমরা অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যের সেতু বন্ধনটা যাতে থাকে, এক, আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভোটাধিকার, আগামী ফেব্রুয়ারিতে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন, একই সাথে বিচার এবং সংস্কার, এটি সাধারণ একটা বোঝাপড়া ঐক্যমতের জায়গাটা। একটা বহুত্ববাদী সমাজে নানা প্রশ্নে বিতর্ক থাকবে, যেটা আপনি উল্লেখ করছিলেন, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু এই মত পার্থক্য, রাজনৈতিক প্রতিযোগিতা, আজকে আমি আমাদের পার্টির নারায়ণগঞ্জের শহীদ স্মরণ সমাবেশ হয়েছে, নারায়ণগঞ্জ তাছাড়া শহীদ মিনার, ওখানে আমি উল্লেখ করেছি যে আমাদের মধ্যে নানা প্রশ্নে বিতর্ক থাকবে, কিন্তু এই বিতর্কটা কোনোভাবে যেন একটা সহিংস বৈরিতায় পর্যবেসিত না হয়। আমি এখনো আশাবাদী যে আমাদের মধ্যে নানা প্রশ্নে ভিন্নমত থাকার পরও বড় দাগের একটা বোঝাপড়ার জায়গাটা আছে। সেই ভিত্তিতে আমি মনে করছি যে 31শে জুলাই, আজকে ধরুন 25শে জুলাই, সর্বশেষ আগামী 5 অগাস্ট প্রথম বর্ষে আমি আশাবাদী যে আমরা জুলাই সনদ বা জাতীয় সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করতে পারবো, এবং এরপরে থাকে নির্বাচনের প্রশ্ন থাকে, এটা আপনি হাবিব ভাইকে একটু বলবার চেষ্টা করছিলেন। নানা প্রশ্নে ধরুন সরকার অনেক ব্যর্থতা আছে, সরকারি সীমাবদ্ধতা আছে, প্রজ্ঞা দূরদর্শিতার অভাব আছে, এটা সত্য। এবং এই সুযোগে আমাদের ইতিহাসে এই সরকার সবচেয়ে জননন্দিত, সবচেয়ে সমর্থিত সরকার, দুর্ভাগ্যজনকভাবে তারা আবার সবচেয়ে দুর্বল সরকার হিসেবে মানুষ তাকে আবার বিবেচনার মধ্যে রাখছে। যে সুযোগটা নানা মব সন্ত্রাসের নামে, নানা ধরনের রাজনৈতিক দঙ্গল, যারা এই সুযোগটাকে একটা অস্থিরতা, নৈরাজ্যের দিকে, নানা ধরনের দখলদারিত্বের নানা প্রশ্নে এই সুযোগটাকে অনেকে ব্যবহার করার চেষ্টা করছে। সেদিক থেকে আগামী নির্বাচন কেন্দ্র করে কিছু ঝুঁকি আছে, এই ঝুঁকিটা হিসাবের বাইরে নেই। আমি মনে করি সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা যেটা আছে বলে আমি বিশ্বাস করতে চাই, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সর্বশেষ ভোটার এবং জনগণ, নির্বাচনটা একটা যৌথ অর্কেস্ট্রার মতো, সম্মিলিত উদ্যোগের মতো। সুতরাং এই উদ্যোগকে যদি আমরা একসাথে গাঁথতে পারি, এবং আমি আশাবাদী, তাহলে বাকি চ্যালেঞ্জ যেগুলো আছে, বাধা যেগুলো আছে, সেটাকে ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করা সম্ভব। এবং ইতিমধ্যে সরকার তারা আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের আইন শৃঙ্খলাগত পরিস্থিতি বা একটা সময়, একটা ধারণামূলক সময় পাওয়া গেছে। আমি এরপরে আপনার কাছে যখন আসব তখন সুনির্দিষ্ট হয়ে জানার চেষ্টা করব এই যে মব জাস্টিস বলে নতুন যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে নির্বাচনের জন্য কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই একটা জায়গায় এসে রাজনৈতিক দলগুলো ট্যাগড যেমন হচ্ছে, আবার অপরাধীরাও ট্যাগড হচ্ছে, এই জায়গাটা কতটা ঝুঁকি তৈরি করবে পরবর্তীতে এসে জানার চেষ্টা করবো। এই ফাঁকে যারা হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে যদি পরিষ্কার করে একটু জানতে চাই, ধরুন ছোটখাটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতের অমিল থাকবে, এটা একটা গণতান্ত্রিক সৌন্দর্য, যে কোনো রাজনৈতিক দলের মধ্যে এই সৌন্দর্যটা থাকা উচিত। কিন্তু কিছু কিছু দৃশ্য আছে যেগুলো আমরা দেখি অনাকাঙ্ক্ষিত, যেমন ঠিক এই মুহূর্তে পিআর প্রক্রিয়ায় নির্বাচন বা আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটা মত চলছে। আপনার মনে হয় কিনা এই বিষয়টাতে একমত হওয়া খুবই গুরুত্বপূর্ণ? যদি সেটা না হয় তাহলে নির্বাচন একটা বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। না, নির্বাচন অনিশ্চয়তার মুখে ফেলানোর জন্য তো চেষ্টা করবে, সেই চেষ্টা করে তারা সফল হবে না। আমি গতকালও বলেছি, আজকেও বলছি এবং বলতেই থাকবো
যে সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যদি অনুষ্ঠিত করে তাহলে সরকার ভালোভাবে নিতে পারে। আর যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত সরকার কোনো কারণে কোনো কর্নারের কারণে কোনো কর্নারের ষড়যন্ত্রের কারণে বা কেউ যদি আশ্বাস করে থাকে না দীর্ঘদিন নির্বাচন না দিয়ে থাকা যাবে, তাহলে সরকার ভুল করবে। ফেব্রুয়ারির পরে কোনোভাবেই এই সরকার আর কোনো নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না, কারণ এপ্রিলে আপনার রমজান আসবে, পরীক্ষা আসবে, তারপর ঝড় বৃষ্টি শুরু হবে, নির্বাচন 26 সালের মধ্যে হবে না। অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে যদি এই সরকার নির্বাচন অনুষ্ঠিত করে, সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বা যারা নির্বাচনের ওটা ঠিক বিরুদ্ধে আছে, কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে নির্বাচন হওয়ার আগে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তো কথা হচ্ছে যে পিআর প্রক্রিয়ায় হবে কি হবে না, সেই জায়গাটাতে একটা সমঝোতা আসা তো উচিত। জি না, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, কারণ হলো পিআর পদ্ধতি নির্বাচন স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করতে চায়, তাদের আপনি কি করবেন? তাদের কিভাবে নির্বাচন করাবেন? পিআর পদ্ধতি হিন্দু সম্প্রদায় নির্বাচন করতে যদি চায় যে কোনো একটা প্রতীক নিয়ে, তাহলে সেখানে তো আজকে যারা এই পিআর পদ্ধতি নিয়ে এত বেশি বাড়াবাড়ি করতেছেন তাদের অবস্থান কয় নম্বরে যাবে তার হিসাব করছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ যে কোনো একটা নিবন্ধিত দলকে বেছে নিয়ে সেই প্রার্থী, সেই দলের সেই প্রার্থীর পক্ষে নিজেদের লোক দিয়ে অথবা ওই লোকদের দিয়েই ইমরান খানের মতো এমন অবস্থা সৃষ্টি করবে যে যারা আজকে পেয়ার পদ্ধতির জন্য যারা চেষ্টা করতেছে তারা সেদিন কিন্তু ভেসে যাবে তার কাছে। তারা আওয়ামী লীগ তো দেশ ছেড়ে সবাই চলে যায়নি, এবং তারা ভোট কেন্দ্রে আপনি যেতে নিষিদ্ধ করতে পারবেন না, ভোটের সময় মারতেও পারবেন না। এই যে অবস্থা, সেখানে আপনার আমি মনে করি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না, সেখানে অনেক ঝামেলা আছে। তারপরে আপনি ইউনিয়ন কাউন্সিল নির্বাচন তারা দাবি করে, যদি সিটি গঠন দাবি করে, উপজেলা দাবি করে, তারপরে পৌরসভা দাবি করে, তখন কি করবেন আপনি? অদ্ভুত একটা পদ্ধতি, বাংলাদেশ থেকে নির্বাচনই হয় না, রাতের বেলা ভোট হয়ে যায়, দিনের ভোট রাতে হয়ে যায়। সেই দেশে আপনি কি করে আপনি এত তাড়াতাড়ি আপনি এই জিনিসগুলো আসলে এইভাবে মানে পিআর প্রক্রিয়ায় নির্বাচন হলে সেটা যে এক ধরনের নির্বাচনের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে, এটা আপনারা যেমন ব্যাখ্যা করছেন, আবার আরেকটা দল হয়তো ব্যাখ্যা করছে পিআর প্রক্রিয়া নির্বাচনের গুরুত্ব কতখানি, মানে এই জায়গাটাতে আসলে সমাধানের দরকার। সেই জায়গা থেকে আসলে জানতে চাই, আমি আসবো আপনার কাছে আবারও। জনাব সাইফুল হক, দুটো বিষয় তাহলে জানতে চাই। প্রথমত মব জাস্টিসের কথা আলাদা করে বলবেন যে এটা আসলে কতটা ভোগাবে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে, আর দ্বিতীয় অংশটা হচ্ছে পিআর প্রক্রিয়া নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে একটা সমাধান তো জরুরি। জি আচ্ছা, যে আমি আপনার পরের প্রশ্নটা দিয়ে কথাটা বলি। জি প্রথমত পেয়ার যেটা, অর্থাৎ প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে, আমরা এবার জাতীয় সংসদে যেটা নিম্নকক্ষ বলে পরিচিত, সেখানে পিয়ারের ব্যাপারে তেমন কোনো বড় দাবি নেই। দুই একটা দলের দাবি আছে। কারণ হচ্ছে যে আমাদের জনগণ এখনো পর্যন্ত সমগ্র নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে আমাদের ভোটার জনগণও প্রস্তুত, রাজনৈতিক দলগুলো। কারণ আমাদের জনগণ এখনো করে নির্দিষ্ট এলাকা, তার এমপি প্রার্থী, তার প্রতিনিধি, এভাবেই তারা দেখতে তারা অভ্যস্ত, যাকে তারা চেনে জানেন, তার কাছে যারা যেতে পারেন। ফলে নিম্নকক্ষে পিআর এর ব্যাপারে ঐক্যমতের কোনো সম্ভাবনা নাই, এবং আগামী নির্বাচনও সেখানে অনুষ্ঠানের কোনোই সম্ভাবনা নাই, এটা মোটামুটি নিশ্চিত আমরা বলতে পারি। উচ্চকক্ষের ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল, ওয়ার্কার্স পার্টি সহ গণতন্ত্র, আমরা বলেছি যে আমরা যেহেতু আমরা একটা উচ্চকক্ষ ব্যাপারে একটা ঐক্যমত তৈরি হয়েছে, সংসদে একটা আপার হাউস তৈরি করা, সেখানে যদি প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক করা যায় তাহলে অনেক বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, বৈচিত্র্য আসতে পারে, অনেকগুলো দলের সেখানে প্রতিনিধিত্ব আসতে পারে, এবং অনেক গুণী যেমন সমাজে নানা অংশের মানুষের সেখানে যুক্ত হতে পারে, আর পিআর সেখানে একটা নামের তালিকাও থাকবে। তো এবং এটা একটা অভিজ্ঞতাও হবে যে ভবিষ্যতে আমরা নিম্নকক্ষে আমরা ধীরে ধীরে পিআরে যেতে পারবো কিনা, স্থানীয় সরকারগুলো করা যাবে। সুতরাং এটা একটা রাজনৈতিক সমঝোতা, একটা বোঝাপড়ার ব্যাপার। তবে এখানে পুরোপুরি একমত না হলে যে জাতীয় নির্বাচনের বড় কোনো ঝুঁকি হবে, আমি এটা একেবারেই বিবেচনার মধ্যে আমি রাখছি না। এটা কোনো কোনো দলের দাবি, চিন্তা। আমরা দাঁড়াবো কোথায়? দাঁড়াবো যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারছি, সেখানে আমরা অবস্থান নেব। আর আপনি মবের আপনি যে কথাটা বললেন, আমি মনে করি হ্যাঁ, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। আর এই মব ধরেন যদি, কারণ এ পর্যন্ত গত 1 বছরে
অনেকগুলো মব ভায়োলেন্স, মব সন্ত্রাসের সাথে বা মব জাস্টিস বলে যেটাকে বলা হচ্ছে ন্যায্যতা দেওয়ার জন্য কোনো না কোনোভাবে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ এক ধরনের মদত আমরা লক্ষ্য করেছি। এখন সরকারের অস্তিত্ব নিয়ে যখন এখন টানাটানি পড়ছে, এখন সরকার বলছেন যে মব সন্ত্রাসের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান গ্রহণ করবেন। এটাই আমরা দেখতে চাই যে তারা এবার অবস্থানটা নেবে। আর রাজনৈতিক দলগুলো যদি মবের সন্ত্রাসী কেউ তারা যদি যুক্ত হয়ে পড়েন, যে মাঠে রাজনৈতিক প্রতিযোগিতা সুস্থভাবে তারা যদি মনে করেন যে তারা কামিয়াব হতে পারবেন না, মব ভায়োলেন্স করে তারা কিছু অর্জন করতে চান শর্ট রানে, এটা একটা চ্যালেঞ্জের জায়গা হয়তো হতে পারে। কিন্তু আমি মনে করি সরকারের যেহেতু নির্বাচনটাই তার প্রধান ম্যান্ডেট, বিচার এবং সংস্কারের প্রক্রিয়া আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে, রোজার আগে নির্বাচনটা করতে গেলে আমি মনে করি এ ব্যাপারে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা পেশাদারি ভূমিকা আনতে পারলে এবং ব্রডলি রাজনৈতিক দলগুলোর সমঝোতা এবং নির্বাচন কমিশন সহ আমরা যদি যৌথ উদ্যোগ গ্রহণ করতে পারি, কিছু কিছু চ্যালেঞ্জ সংকট যেটা আছে মৌলিক যে বিষয়গুলো বললেন, হ্যাঁ, সেই বিষয়গুলো যদি ঠিকঠাকভাবে ধরে রাখা যায় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং যেই শঙ্কার কথা বলা হচ্ছে সেই শঙ্কা থেকেও বের হওয়া সম্ভব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং একই সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথেই।